নমস্কার, গল্প নির্ঝরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা শুনব লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হৃদয়স্পর্শী গল্প বামা। এই গল্পে গ্রামীণ জীবনের স্নিগ্ধতা, সম্পর্কের গভীরতা আর মানবিকতার অনন্য এক চিত্র ফুটে উঠেছে। চলুন শুনে দেখি বামা নামের এই চরিত্রটি আমাদের জীবনের কোন অনুভূতিকে ছুঁয়ে যায়। শুরু করি লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বামা। আমার যখন 22-24 বছর বয়স, তখন নানা দেশ বেড়ানোর একটা কাজ জুটে গেল আমার অদৃষ্টে। তখন আমি দৈব ওষুধের মাদুলি বিক্রি করে বেড়াতাম। চুঁচুড়োর শচীশ কবিরাজের তরফ থেকে মাইনে ও রাহা খরচ পেতুম। অল্প বয়সে প্রথম চাকরি, তাই খুব উৎসাহের সঙ্গেই করতুম। আমাকে কাপড় চোপড় পরতে হতো সাধু ও সাত্ত্বিক বামুনের মতন। ওটা ছিল ব্যবসায়ের একটা অঙ্গ। গিরিমাটির রঙে চোপানো কাপড়ের পরনে, পায়ে ক্যাম্বিসের জুতো, গলায় মালা, হাতে থাকতো একটা ক্যাম্বিসের ব্যাগ, তারই মধ্যে যত মাদুলি এবং অন্যান্য ওষুধ থাকত। বছর তিনেক সেই চাকরি করি। তারপর শরীরে আর সইল না, তাই জন্য ছেড়ে দিলাম। একবার যাচ্ছি বর্ধমান জেলার মেমারি স্টেশন থেকে মাখমপুর বলে একটা গ্রামে। এটা কোনো মাদুলি বিক্রির জন্যে নয়। মাখমপুরে শচীশ কবিরাজের শ্বশুর বাড়ি। সেখানকার জমি জমার ওয়ারিশানে দাঁড়িয়েছিলেন শচীশবাবু। শ্বশুরের ছেলেপুলে না থাকায় আমাকে পাঠিয়েছিলেন পৌষ কিস্তির সময় জমি জমার খাজনা যতটা পারি আদায় করে আনতে। কিন্তু তা হলেও পরনে আমার গেরুয়া কাপড়, হাতে মাদুলি ও ওষুধ ভরা ক্যাম্বিসের সেই ব্যাগটা সবই ছিল। যদি পথে ঘাটে কিছু বিক্রি হয়ে যায়, কমিশনটা তো আমিই পাবো। কখনো ও অঞ্চলে যাইনি। মেমারি স্টেশন থেকে নেমে বেলা 2টোর সময় হাঁটছি, হেঁটেই চলেছি, পথ যেন আর ফুরোয় না। এক জায়গায় একটা ছোট বাজার পড়ল, সেখানে কিছু খেয়ে নিয়ে আবার পথ হাঁটি। গ্রামে গ্রামে ওষুধ বিক্রি করে বেশ কিছু রোজগারও করা গেল। দেরিও হলো, বিশেষ করে সেই জন্যই। আরেকটা বাজার পড়ল, সেখানে দোকানদারদের কাছে শুনলুম আমার গন্তব্যস্থলে পৌঁছতে অন্তত রাত 9টা বাজবে। কিন্তু সকলেই বলল সন্ধ্যের পরে আগে গিয়ে আর পথ হাঁটবেন না ঠাকুরমশাই। এইসব দেশে ফাঁসুরে ডাকাতের বড় ভয়। বিদেশি দেখলে মেরে ধরে যথাসর্বস্ব কেড়ে নেয়। প্রায়ই বনের ধারে বড় বড় মাঠের মধ্যে ঘাপটি মেরে বসে থাকে। সাবধান, একটা দিঘি পড়বে মাঠের মধ্যে ক্রোশ 3 দূরে। জায়গাটা ভালো নয়। বড় বড় মাঠের ওপর দিয়ে রাস্তা। সন্ধে প্রায় হয়। এমন সময় দূরে একটা তালগাছ ঘেরা দিঘি দেখা গেল বটে। আমার বুকটা ঢিপ ঢিপ করে উঠল। দিঘির ওপাশে সঞ্জয়পুর বলে একটা গ্রাম। সেখানে রাত্রের জন্য আশ্রয় নেওয়ার কথা বাজারে বলে দিয়েছিল। কিন্তু সন্ধ্যা তো হয়েই গেল। তালদিঘির এদিকেই। অন্ধকার হবারও বেশি দেরি নেই। কোথায় বা সঞ্জয়পুর, কোথায় বা কি? মনে ভারী ভয় হলো। কি করি এখন? সঙ্গে মাদুলি ও ওষুধ বিক্রির দরুন অনেক টাকা। পরক্ষণেই ভাবলাম, কিছু না পারি দৌড়তে তো পারবো, না হয় ব্যাগটাই যাবে, প্রাণ তো বাঁচবে। ভয়ে ভয়ে দিঘির কাছাকাছি তো এলুম। বড় সেকেলে দিঘি, খুব উঁচু পাড়, পাড়ের দুধারে বড় বড় তালগাছের সারি, তার ধার দিয়েই রাস্তা। দিঘির পাড়ে কিন্তু লোকজনের সম্পর্ক নেই। যে ভয় করেছিলুম, দেখলুম সবই ভুয়ো। মানুষ মিথ্যে যে কেন এরকম ভয় দেখায় কে জানে। প্রকাণ্ড দিঘিটার পাড় ঘুরে যেমন তালবনের সারি ও দিঘির উঁচু পাড়কে পেছনে ফেলেছি। সামনেই দেখি ফাঁকা মাঠের মধ্যে দূরে একটা গ্রাম লিলি করছে। নিশ্চয়ই ওটা সেই সঞ্জয়পুর। বাঁচা গেল বাবা, কি ভয়টাই দেখিয়েছিল লোকে। দিব্যি ফাঁকা মাঠ, কাছেই লোকের বসতি,
গায়ের গরু বাছুর চড়ছে মাঠে, কেন এইসব জায়গায় বিপদ থাকবে? আমি এই রকমই ভাবছি, এমন সময় তালপুকুরের ওদিকের পাড়ের আড়ালে যে পথটা, সেই পথ বেয়ে একজন বৃদ্ধকে আমার দিকে আসতে দেখলাম। বৃদ্ধ বেশ বলিষ্ঠ গড়নের, এই বয়সেও মাংসপেশি বেশ সবল, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে একটা ছোট্ট লাঠি। বৃদ্ধ আমাকে বললে, ঠাকুরমশাই কোথায় যাবেন? যাব মাখমপুর। মাখমপুর? সে যে এখনো 3 ক্রোশ পথ। কাদের বাড়ি যাবেন? ওই যে শচীশ কবিরাজের বাড়ি। ঠাকুরমশাই কি কবিরাজ মশাইয়ের গোমস্তা? গোমস্তা নই, তবে যাচ্ছি জমি জমার কাজে বটে। এ অঞ্চলে আর কাউকে চেনেন? মশাই নিজের বাড়ি কোথায়? আমি এদিকে কখনো আসিনি, কাউকে চিনিও নে। মাখমপুরে নতুন যাচ্ছি। সেখানেও কেউ তাহলে আপনাকে চেনে না? না, কে চিনবে? আমার এই কথায় আমার যেন মনে হলো বুড়োটা একটু কি ভাবলো। তারপর আমায় বললে, যদি মনে না করেন একটা কথা বলি। রাত্রে আজ দয়া করে আমার বাড়িতে পায়ের ধুলো দিন। আমরা যাতে বারুই, জল আচরণীয়, আপনার অসুবিধে হবে না। চণ্ডীমণ্ডপের পাশে বাইরে ঘর আছে, সেখানে থাকবেন, রান্নাবান্না করে খাবেন। আসুন দয়া করে। আমি বৃদ্ধের কথায় ভারী সন্তুষ্ট হলুম। সত্যিই তো, সেকালের লোকেরা অন্য ধরনের শিক্ষার মানুষ। অতিথি অভ্যাগতদের সেবা করেই এদের তৃপ্তি। বৃদ্ধর এই প্রস্তাব না করলে রাঢ় অঞ্চলে অজানা মেঠো পথ বেয়ে এই সুমুখ আঁধার রাতে আমাকে যেতেই হতো মাখমপুরে, সেই 3 ক্রোশ হেঁটে। গ্রামের পূর্ব প্রান্তে বড় একটা মাঠের ধারে বৃদ্ধের বাড়ি। বৃদ্ধের নাম নফরচন্দ্র দাস। আমি চণ্ডীমণ্ডপে গিয়ে উঠতেই একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠল। কুকুরের এই ডাকটা আমার ভালো লাগলো না। এর আমি কোনো কারণ দিতে পারবো না, কিন্তু এই কুকুরের চিৎকারে যেন একটা ছন্নছাড়া অমঙ্গলজনক অর্থ আছে। মঙ্গল সন্ধ্যায় কোনো গৃহস্থের বাড়িতে আসেনি, যেন শ্মশান ভূমিতে এসেছি। বৃদ্ধের বাড়ি দেখে মনে হলো বেশ অবস্থাপন্ন গৃহস্থ। বাড়ির উঠোনে সারি সারি 3টে বড় বড় ধানের গোলা, গোলার সঙ্গে প্রকাণ্ড গোয়াল ঘর, বলদ ও গাইয়ে প্রায় 20-22টা তো হবেই। অন্তঃপুরের দিকে 4খানা বড় বড় 8 চালার ঘর, বাইরের এই চণ্ডীমণ্ডপ ও তার পাশে আরেকখানা কুটুরি। আমার কথাটা ভালো করে বুঝতে গেলে এই কুঠুরিটার কথা আরেকটু ভালো করে শুনতে হবে। কুঠুরিটিকে চণ্ডীমণ্ডপ সংলগ্ন একটা কামরাও বলা যেতে পারে, কারণ একটা সরু রোয়াকের দ্বারা চণ্ডীমণ্ডপের পেছনের দিকের সঙ্গে সংলগ্ন, অথচ দৌড় বন্ধ করে দিলে বাইরের বাড়ির সঙ্গে এর সম্পর্ক চলে গিয়েছে। এটা ভেতরের বাড়ির আরেকখানা ঘরের সামিল হয়ে দাঁড়ায়। আমার বাসা দেওয়া হলো এই কুঠুরিতেই। কুঠুরির পাশে একটা ছোট চালা, সেখানে আমার রান্নার আয়োজন করে দিয়েছে। হাত মুখ ধুয়ে সুস্থ হয়ে আমি বিশ্রাম করছি। গৃহস্বামী এসে বলল, ঠাকুরমশাই রান্না চাপান, আর কত রাত করবেন? আমি রান্না চালায় বসে রান্না চড়িয়ে দিতে যাচ্ছি, এমন সময় দেখি একটি বাড়ির বউ ভেতর থেকে একগাছা ঝাঁটা হাতে এসে আমার রান্না চালার সামনে দিয়ে ঢুকলো ও ঝাড় দিতে লাগলো। কুঠুরির দরজা খোলা, আমি যেখানে বসে সেখান থেকেই কুঠুরিটার ভেতর দেখা যায়। আমি 2-1বার বিস্ময়ের সঙ্গে দেখলুম বউটি ঝাড় দিতে দিতে আমার দিকে চেয়ে চেয়ে দেখছে। 2-3বার বেশ ভালো করে লক্ষ্য করে মনে হলো বউটি ইচ্ছে করেই আমার দিকে অমন করে চাইছে। আমি দস্তুর মতো অবাক হয়ে গেলাম। ব্যাপার কি? সম্পূর্ণ অপরিচিতা মেয়ে, পল্লীর গৃহস্থবধূ, এমন ব্যবহার তো ভালো নয়। কি হাঙ্গামায় আবার পড়ে যাবো রে বাবা! কর্তাকে কাছে বসিয়ে রাঁধতে রাঁধতে গল্প করব নাকি?
এমন সময় বউটি ঝাড় দেওয়া শেষ করে চলে গেল, কিন্তু বোধহয় 5 মিনিট পর আবার এলো। দেখে মনে হলো সে যেন খুব ব্যস্ত, উদ্বিগ্ন এবং উত্তেজিত। এবারও সে কুঠরির মধ্যে ঢুকে এটা ওটা সরাতে লাগলো এবং আমার দিকে চাইতে লাগলো। তারপর হঠাৎ রান্না চালার দরজার সামনে এসে চকিত দৃষ্টিতে চারদিকে চেয়ে কেউ নেই দেখে আমার দিকে আরও সরে এলো এবং নিচু স্বরে বলল, ঠাকুরমশাই, আপনি এখনই এখান থেকে পালান, না হলে আপনি ভয়ানক বিপদে পড়বেন। এরা সব ফাঁসুরে ডাকাত, রাতে আপনাকে মেরে ফেলবে। বলেই চট করে বাড়ির মধ্যে চলে গেল। শুনে তো আমি আর নেই, হাতের খুন্তি হাতেই রইল। সমস্ত শরীর দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল। আমার সারা হাত পা অবশ্য ঝিমঝিম করতে লাগলো। বলি কি, দিব্যি গৃহস্থ বাড়ি, গোলাপালা ঘরদোর, ডাকাত কীরকম? কিন্তু পালাবই বা কেমন করে? এখন বেশ রাত হয়েছে, সামনেই চণ্ডীমণ্ডপে বৃদ্ধ বসে লোকজনের সঙ্গে কথা কইছে। ওখান দিয়ে যেতে গেলেই তো সন্দেহ করবে। কাঠের মতন আড়ষ্ট হয়ে গিয়েছি একেবারে, হাতে পায়ে জোর নেই, কিন্তু ভাববার শক্তিও লোপ পেয়েছে। মিনিট 5 এমনিভাবেই কাটল। এমন সময় দেখি সেই বউটি আবার কি একটা কাজে কুঠরির মধ্যে ঢুকে খোলা দরজার দিকে আমার দিকে চেয়ে দাঁড়িয়ে রইল। মেয়েটির কথা বলবার পূর্বে আমি বললুম, তুমি যেই হও, তুমি পরম দয়াময়ী, বলে দাও কোন পথে কিভাবে আমি পালাবো? বউটি চাপা গলায় বলল, সেজন্যই তো এলুম, সব দেখে এলুম। পালাবার পথ নেই, ওরা ঘাঁটি আগলে রেখেছে। আমি বললুম, তবে উপায়? মেয়েটি বলল, একটি মাত্র উপায় আছে, তাও আমি ভেবে এসেছি। আমি এ বাড়িতে আর ব্রহ্মহত্যা হতে দেব না। অনেক সহ্য করেছি, আর করব না। দাঁড়ান ঠাকুরমশাই, আরেকবার বাড়ির মধ্যে থেকে দেখে আসি, নইলে ওরা সন্দেহ করবে। মিনিট 5 পরে বউটি আবার এলো। চকিত দৃষ্টিতে চারদিকে চেয়ে বলল, শুনুন আমার উপায়। এই কটা কথা যেটা আপনাকে আমি এখন বলবো, সেটা মনে রাখুন। মনে যদি রাখতে পারেন তবেই প্রাণে বাঁচতে পারবেন। শুনুন তবে। আমার নাম বামা, আমি এ বাড়ির মেজ বউ। আমার বাপের বাড়ি, গ্রামের নাম কুসুমপুর, জেলা বর্ধমান, থানা রায়না। আমার বাপের নাম হরিদাস মজুমদার, জ্যাঠামশাইয়ের নাম পাঁচকড়ি মজুমদার। আমরা 2 বোন। আমার দিদির নাম কান্তমণি, বিয়ে হয়েছে সামন্তপুর তেউটা, বর্ধমান জেলায়। শ্বশুরের নাম দুর্লভ দাস, সবাই যাতে বারুই। আমার বাবা, জ্যাঠামশাই সবাই বেঁচে আছেন, কিন্তু মা নেই। আমার বুদ্ধি তখন ইতিমধ্যে লোপ পেতে বসেছে। যা বলে মেয়েটি তাই করে যাই। এটি কি হবে? বউটি কিন্তু একবার বাড়ির মধ্যে যায়, আবার অল্প 2 মিনিটের জন্যে ফিরে এসে আমায় তালিম দিয়ে যায়। মনে আছে তো জ্যাঠামশাইয়ের নাম? আমি বললুম, হরিদাস মজুমদার। না না, পাঁচকড়ি মজুমদার। বাবার নাম হরিদাস মজুমদার। আমার দিদির নাম কি? শ্বশুরবাড়ি কোন গায়ে? কান্তমণি। শ্বশুরবাড়ি হলো, শ্বশুরবাড়ি আপনি সব মাটি করে দিলেন দেখছি। সামন্তপুর তেউটা। বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামন্তপুর তেউটা। শ্বশুরের নাম রামযদু দাস। না 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 না, দুর্লভ রাম দাস। অবশেষে মিনিট 10-12 মধ্যে আমার কাছে সব পরিষ্কার হয়ে এসেছে। বউটি বলল, রান্না খাওয়া করে নিন ঠাকুরমশাই, কোনো ভয় করবেন না। আমার বাপের বাড়ির নাম ধাম যখন জানা হয়ে গেছে, তখন আপনাকে আমি বাঁচাতে পেরেছি। এখন শুনুন, খাওয়া দাওয়ার পরেই শ্বশুরমশাইয়ের কাছে আমার বাপের বাড়ির পরিচয় দিয়ে বলবেন, আপনি আমাদের গুরুবংশ। আমার নাম বললে জিজ্ঞেস করবেন, আমার বিয়ে হয়েছে কোথায়, জানো না কি। গলা যেন না কাঁপে, কোনো রকম সন্দেহ যেন না হয়। আমি চললুম, আবার আসব আপনি শ্বশুরকে বলবার পরে, কিন্তু দেরি করবেন না বেশি। বিপদ কখন যে হয় বলা তো যায় না। রান্না খাওয়া শেষ না করলেও সন্দেহ হতে পারে, তাই খাওয়া দাওয়া করতেই হলো। রাত্রের অন্ধকার তখন বেশ ঘন হয়ে এসেছে। রাত আন্দাজ 10টার কম তো নয়। আহারাদির পর নিজের কুঠুরিতে বসেছি।
তখন আমার মনে হচ্ছে এবারই সবাই যেন খাড়ায় রামদাতে শান দিচ্ছে আমার গলাটি কাটবার জন্যে। এই সময় গৃহস্বামী স্বয়ং আমার জন্যে পান নিয়ে এলো। বললে, কি ঠাকুরমশাই, আহারাদি হলো? এখন দিব্যি করে শুয়ে পড়ুন, মশারিটা টাঙিয়ে দিচ্ছি, রাত হয়েছে, আর দেরি করবেন না। আমি বললুম, হ্যাঁ, একটা কথা বলি। আমাদের এক মন্ত্রশিষ্য, বাড়ি কুসুমপুর, থানা রায়না, নাম পাঁচকড়ি, ইয়ে হরিদাস মজুমদার, তার একটি মেয়ের নাম বামা। এদিকেই কোথায় যেন বিয়ে হয়েছে। তারাও যাতে তোমাদের মতো বাড়ুই কিনা, তাই হয়তো চিনলেও চিনতে পারো। মেয়েটির জ্যাঠা দুর্লভ রাম, পাঁচকড়ি, আমায় বলে দিয়েছিল মেয়েটির শ্বশুরবাড়ির খোঁজ করে একবার সেখানে যেতে। তা যখন এলুমি এদেশে। আমার কথা শুনে বৃদ্ধ যেন কেমন হয়ে গেল। আমার দিকে অবাক হয়ে চেয়ে বললে, কুসুমপুরের হরিদাস মজুমদার, বামা, আপনি তাদের চিনলেন কি করে? বামার কথা স্মরণ করে গলা না কাঁপিয়ে দৃঢ়স্বরে বললুম, আমি যে তাদের গুরুবংশ, আমার বাবার ওরা মন্ত্রশিষ্য কি না। বৃদ্ধ তাড়াতাড়ি বললে, বসুন, আমি আসছি। আমি একটা কুঠরির মধ্যে বসে রইলুম। সন্দেহ ও ভয় তখনও কিছু যায়নি। আর এরা যে গুরুদেবকেই রেহাই দেবে তা কে বলেছে? কিছুক্ষণ পরে বৃদ্ধ ফিরে এলো। পেছনে পেছনে সেই বধূটি, আরেকজন সন্ডামার্কা গোছের যুবক এবং একজন প্রৌঢ়া স্ত্রীলোক, সম্ভবত বৃদ্ধের স্ত্রী। বৃদ্ধ বললে, এই যে বামা ঠাকুরমশাই, আমারই মেজ ছেলের সঙ্গে এই আমার মেজ ছেলে শম্ভু। গড় করো, সবাই গড় করো। মেজ বৌমা, দেখো তো চিনতে পারো একে? চমৎকার অভিনেত্রী বটে বামা, অদ্ভুত অভিনয় করে গেল বটে। ঘোমটা খুলে হাসি মুখে সে আমার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে গলায় আঁচল দিয়ে। জীবনদাত্রী দয়াময়ী বামা। আমার চোখে প্রায় জল এসে পড়ল। তারপর সে রাত্রি তো কেটে গেল। খাবার জল দেবার ছুতো করে এসে বামা আমায় আশ্বাস দিয়ে গেল। বললে, বিপদ কেটে গিয়েছে। আমার চোখে না পড়লে সর্বনাশ হতো। ভিটেতে আবার ব্রহ্মহত্যে হতো। অনেক হয়েছে এই কুঠরিতে, এই বিছানায়, এই মেঝেতে অনেক লাশ পোতা। আমার মনের অবস্থা বলবার নয়। বললুম, পুলিশ কি গায়ের লোক? কিছু টের পায় না, কিছু বলে না? কে কি বলবে? এরা সব ফাঁসুরে ডাকাতের গা। সবাই এরকমই। আগে জানলে কি বাবা এখানে বিয়ে দিতেন? বিয়ের পর সব ধরা পড়ে গেল আমার কাছে। এখন আমার একটি সন্তান হয়েছে। এ পাপ ভিটে বাস করলে তার অকল্যাণ হবে। ওকে বারণ করি, কিন্তু ও কি করবে? মাথার ওপর শ্বশুরমশাই রয়েছেন, পুরনো ডাকাত দাদারা রয়েছে। আপনি ঘুমিয়ে পড়ুন বাবা ঠাকুর, আর ভয় নেই। সকাল হলো। বিদায় নেবার সময় বৃদ্ধ আমায় 5 টাকা গুরু প্রণামী দিলে। বামাকে আড়ালে ডেকে বললুম, তুমি আমার মা, আমার জীবনদাত্রী। আশীর্বাদ করি, চিরসুখী হও মা। বামার মতন বুদ্ধিমতী নারী জীবনে আর আমার চোখে পড়েনি কখনো। কতকাল হয়ে গেল, এই বৃদ্ধ বয়সেও সেই দয়াময়ী পল্লী বধূটির স্মৃতিতে আমার চোখে জল এসে পড়ে। শ্রদ্ধায় মন পূর্ণ হয়ে ওঠে। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বামা। গল্প নির্ঝরের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আবার ফিরে আসব এরকম আরও নতুন গল্প।